আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফ্রান্স এবং স্পেনের মধ্যে ইউরোপিয়ান আরও একটা ক্লাসিক অপেক্ষা করছে। এবারের ইউরোর সেমিফাইনাল নাম্বার 1, এত বড় একটা ম্যাচ এখন থেকেই সকলের মনের মধ্যে সে এক্সাইটমেন্টটা কাজ করার কথা। শুরুতে কিছুটা হলো অভিমানের সুরেই বলছি, স্পেনের কোচ দেলা ফুয়েন্তে কিভাবে বছরের পর বছর স্প্যানিশ বয়সভিত্তিক দলগুলোতে কাজ করেছেন এবং স্প্যানিশ ফুটবলে একটা অন্য রকমের পরিবর্তন আনতে যাচ্ছেন, সেটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম। খুব একটা মানুষ দেখেননি। ভাই, আপনারা কেন দেখেন না? আর্জেন্টিনা ব্রাজিলের ভিডিও বাদে এই টাইপের ভিডিও যেখানে একটা জেনারেশন তৈরির নতুন একটা স্টাইল সম্পর্কে আলোচনা করা হচ্ছে, একটু কষ্ট করে হলো দেখার চেষ্টা করবেন। এই প্রসঙ্গটা দিয়ে শুরু করার আরও একটা কারণ আছে, কারণ আগামীকালকে বাংলাদেশ টাইম অনুযায়ী 1 AM অর্থাৎ জুলাই 10 1 AM এর যে ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি, সেটা দুই হেভি ওয়েট কোচেরও কিন্তু একটা এরা ডিফাইনিং ম্যাচ হতে পারে। স্প্যানিশ ফুটবল দেলা ফুয়েন্তের অধীনে অ্যাটাকিং একটা মেন্টালিটিতে শিফট করেছে, অন্যদিকে ফ্রান্সের ফুটবল সেই দিদিয়ের দেশমের অধীনে তার পরীক্ষিত প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল ট্যাকটিক্সে এখন পর্যন্ত সেমিফাইনালে পৌঁছাতে পেরেছে। যদিও ফ্রান্সের এখন পর্যন্ত অ্যাপ্রোচ নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন তোলার সুযোগ আছে। একটা দল সেমিফাইনালে চলে আসলো শুধুমাত্র এমবাপে একটা পেনাল্টি থেকে গোল ছাড়া, ওপেন প্লেতে একটা গোলও করলো না, বারবার অ্যাওয়ে গোলের উপরে বা টাইব্রেকারের উপর নির্ভর করলো, ফ্রান্সের সঙ্গে একেবারেই যায় না। দুই কোচের সূত্র ধরেই বলতে চাই, আপনি যদি স্পেন এবং ফ্রান্সের ছবিগুলো পাশাপাশি রাখেন, এই মুহূর্তে যে ফরমেশন টাইপ ছবি দেখতে পাচ্ছেন, একটাবার স্পেনের দিকে তাকান, সেখানে গোল স্কোরার হিসেবে, অ্যাসিস্ট মেকার হিসেবে লামিন ইয়ামাল, মোরাতা, নিকো উইলিয়ামস, রদ্রি, পেদ্রি, রুইস, কারবাহাল, কতজনই বা আছেন। আর ফ্রান্সের দিকে যদি তাকান, কিলিয়ান এমবাপের ওই একটা পেনাল্টি গোল আছে, বাকি সকলের ক্ষেত্রে অশ্বডিম্ব। এবং এই জায়গা থেকে পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। স্পেন নিঃসন্দেহে এখন পর্যন্ত ইউরোর সবচেয়ে বেটার ফুটবলটাই খেলেছে। স্পেনের ফাইনাল থার্ডের ওভারঅল যদি আপনি পাওয়ার প্যাকগুলো দেখেন, লামিন ইয়ামাল যে ফর্মে রয়েছেন, তার সঙ্গে নিকো উইলিয়ামস যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছেন, মোরাতার এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি মিডফিল্ডে যান, সেখানে রদ্রি রয়েছেন, ফাবিয়ান রুইস, চারটা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করা প্লেয়ার আছে। পেদ্রি ইনজুরিতে পড়েছেন, তবে দানি ওলমো যেভাবে জার্মানির বিপক্ষে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিলেন, যথেষ্ট রিপ্লেসমেন্টও কিন্তু আছে। মিকেল ওয়ারজাবাল, মিকেল মেরিনোর মতো প্লেয়াররাও কিন্তু বেঞ্চটাতে আছে। ডিফেন্সে কারবাহালের সার্ভিসটা অনেক বেশি করে মিস করবে এবং এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট। সাসপেনশনের কারণে কারবাহাল এই ম্যাচটা খেলতে পারবেন না। হেসুস নাভাস হয়তো ম্যাচটা শুরু করবেন, অন্যদিকে লে নরম্যান্ডো ম্যাচটা স্টার্ট করতে পারবেন না, তার পরিবর্তে নাচো খেলবেন। স্প্যানিশ এই দলটাকে এখন পর্যন্ত ব্যালেন্সডই বলে মনে হচ্ছে, তবে ওই যে চারজন ফার্স্ট চয়েস ডিফেন্ডারের মধ্যে দুজন কার্ড সাসপেনশনের কারণে খেলতে পারছেন না, এটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। যদি ফ্রান্স কিছুটা হলে অ্যাটাকিং ফুটবল খেলতে চায় এই ম্যাচে, কিলিয়ান এমবাপের এখনও তার বেস্ট ভার্সনটা দেখানো বাকি। গ্রিজমান, কোলোমুয়ানি বা দেমবেলে, তাদের আরেকটু বেটার, আরেকটু অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে ফুটবল খেলা উচিত। মিডফিল্ডে চুয়েমেনি, কামাভিঙ্গা, এনগোলো কান্তেরা খারাপ খেলছেন সেটা বলার সুযোগ নেই, কান্তে তো খুবই ভালো একটা টুর্নামেন্ট কাটিয়েছেন। তবে ওই যে বললাম, ফাইনাল থার্ডে ডেলিভারিগুলো আরও অনেক ফ্রিকোয়েন্ট, আরও অনেক শার্প হওয়া উচিত। তাদের ডিফেন্সে জুলস কুন্ডে, সালিভা, উপমেকানো, থিও হার্নান্দেজ বড় প্লেয়ার আছেন, তবে নাম অনুযায়ী ফ্রান্স এখন পর্যন্ত খেলতে পারেনি। এখন ফ্রান্সের ফুটবল স্টাইলটাকে, বিশেষ করে দিদিয়ের দেশম এখন যে স্টাইলে ফুটবল খেলাচ্ছেন, সেটাকে অনেকে অ্যান্টি ফুটবল বলছেন। অনেকেই বলছেন যে এত বেশি সতর্ক ফ্রান্স থাকছে যে একেবারে রেজাল্টের দিকে দিদিয়ের দেশম তাকাচ্ছেন, শুধুমাত্র ম্যাচের রেজাল্টটা তার পক্ষে যাতে করে আসুক এবং সেটার জন্য যতটা সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করছেন। এটাকে অনেকেই হয়তোবা স্পেনের ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ফুটবলের সঙ্গে কম্পেয়ার করে নেগেটিভই বলছেন, নেগেটিভ টোনটাই বেশি আসছে। তবে এই জিনিসটা ভুলে যাবেন না, দিন শেষে ট্রফির জয়টাই সবচেয়ে বেশি ম্যাটার করে। দিদিয়ের দেশম সবসময় এমন একজন কোচ থেকেছেন যিনি কিনা রেজাল্টের দিকে অনেক বেশি করে গুরুত্ব দিয়েছেন এবং রেজাল্ট ওরিয়েন্টেড একজন কোচ হওয়ার পাশাপাশি 2012 সাল থেকে যেহেতু এই দলটার দায়িত্বে আছেন, এক যুগেরও মতো সময় দায়িত্বে থাকার কারণে এই দলের প্লেয়ারদেরকে তিনি খুব কাছাকাছি থেকে দেখেছেন এবং খুব ভালো করে বোঝেন। দেলা ফুয়েন্তের চেয়েও জাতীয় দলের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তাই দিদিয়ের দেশম সত্যিকার অর্থে জানেন তার এই দলটার শক্তির জায়গা কোনটা, দুর্বলতার জায়গা কোনটা। ফ্রান্স যদি এখন পর্যন্ত ইউরোতে সেই মানের ফুটবল না খেলে, তাহলে আমি দিদিয়ের দেশমের চেয়েও ফ্রান্সের ফুটবলাররা হয়তোবা নিজেদের জায়গা থেকে অনেক বড় কিছু করতে পারছেন না, নামের প্রতি সুবিচার করতে পারছেন না, সেই জিনিসটাই বলবো। তবে তার আগে এটাও বলবো যে এভাবে খেলে রেজাল্টটা যদি শেষ পর্যন্ত ফ্রান্সের পক্ষে আসে, ফুটবল প্রেমী হিসেবে আমাদের হয়তোবা আক্ষেপ থাকবে, তবে রেজাল্টে সেই জিনিসটা কিন্তু লেখা থাকবে না। আরও একটা ইউরোপিয়ান ক্লাসিক দুর্দান্ত ফুটবল, জার্মানি বনাম স্পেনের মধ্যকার যে ম্যাচটা দেখেছি, এমন টাইপের একটা ম্যাচ আশা করছি। আপনাদের এই ম্যাচটাকে ঘিরে প্রত্যাশা কি, সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।